ছাদ বাগানে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউয়ের ফুল। আমরা সবাই চিনি ধবধবে সাদা, মানে দুধ সাদা ফুল, যেটাকে আমরা লাউ ফুল বলে চিনি। আর এটাই হচ্ছে পুরুষ ফুল। এই পুরুষ ফুল চেনার উপায় হচ্ছে এর ভিতরে কোনো লাউ সহকারে যে ফুলটা বের হয় সেটাই হচ্ছে স্ত্রী ফুল। আর লাউ ছাড়া যে ফুলটা, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ সহ বের হয়েছে, এটা হচ্ছে স্ত্রী ফুল। আর আমার হাতে যেটা ছিল সেটা হলো পুরুষ ফুল। আমি লাউয়ের হাত পরাগায়ন করে দিচ্ছি। পুরুষ ফুলটাকে প্রথমে হাতে নিয়ে পাপড়িগুলো ছেড়ে নিলাম এবং পুরোপুরি পুরুষ যে বেদিটা আছে সেটা আমি ওপেন করে নিলাম। নিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আমি টাচ করছি চতুর্দিক থেকে। এইভাবে আপনার হাত পরাগায়ন করতে পারেন। আমার ছাদ বাগানে একটি মাত্র লাউ গাছ, এবং এই লাউ গাছতে প্রচুর স্ত্রী ফুল আসতেছে। কোনো পুরুষ ফুলের দেখা পাচ্ছি না। হলো একটা কি দুটো। স্ত্রী ফুল যদি আসে 10টা, সেখানে পুরুষ ফুল ফোটে দুটো। এই সমস্যা থেকে পরিত্রাণের একটা মাত্র উপায় আছে, সেটা হলো, যেহেতু আমি লাগিয়েছিলাম প্রায় 5টা গাছ, এর মধ্যে বৃষ্টিতে মরে গেছে। পরবর্তীতে আমার আর একটা গাছও রিপোর্টিং বা নতুন করে লাগানো হয়নি। এর মধ্যে আমি সিরাজগঞ্জ থেকে দুটো চারা এনেছিলাম। সেই দুটো চারা একটু সময় নিয়ে লাগিয়েছিলাম, 2 দিন পরে সেই চারা দুটো অলরেডি মরতে বসেছে। যে কারণে আমার হাত পরাগায়ন করতে হচ্ছে, যেহেতু ফুল ফুটছে না পর্যাপ্ত পরিমাণ পুরুষ ফুল। আপনারা এই ভুলটি করবেন না। লাউ গাছ লাগালে অবশ্যই 3টে, কম করে হলো 3টে লাউ গাছ লাগাবেন, তাহলে পরাগায়নের আর কোনো সমস্যাই হবে না। আপনারা হাত পরাগায়নের মাধ্যমেও এটা করতে পারেন, বা অটো পরাগায়ন হতে পারে যদি 2-3টে গাছ থাকে। আমি ডিমের খোসাগুলা বেশ কয়েকদিন ধরে জমাচ্ছিলাম। এগুলো আমার সিদ্ধ ডিমের খোসা। এক জায়গায় রাখতে রাখতে দেখি একটু সেন্ট হয়ে গেছে। আমি এগুলোকে ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। নিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ মিনিমাম হচ্ছে 6 থেকে 7 ঘন্টা এটা প্রপারলি হলুদের পানিতে ভিজানো থাকবে। তারপর কড়া রোদে 2-3 দিন আমি এটা শুকিয়ে নিব। তারপর আস্তে আস্তে গুঁড়া করে আমি যে কোনো গাছের গোড়ায় দিব। বিশেষ করে টমেটো গাছে, টমেটো গাছে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয় যখন ফলন আসার সময় হয়। যেহেতু এটা সিদ্ধ ডিম, এই সিদ্ধ ডিমটা আপনারা দেখলেই চিনতে পারবেন এবং বুঝতে পারবেন। এই যে ডিমের সাদার যে লেয়ারটা আছে খোসার ভিতরে, এটা কিন্তু উঠে আসছে। সাদা যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাছে দেওয়া যাবে না। এটা বেছে বেছে যতটা সম্ভব আপনারা ফেলে দিবেন, ডিমের খোসা থেকে ফেলে দিয়ে তারপর এটা গাছে ব্যবহার করবেন। আমি এগুলো যতটুকু সম্ভব বেছে ফেলে দিচ্ছি। এই তো দেখুন হাতে জমাচ্ছি। এটা সিদ্ধ ডিমে করলে এটার ভিতরে যে সাদা লেয়ারটা, এটা আলাদা হয়ে যায় সিদ্ধের ফলে। এই সাদা লেয়ারটা আপনারা আলাদা করে দিবেন গাছে দেওয়ার সময়। যে কোনো সবজি গাছে আপনারা এই ডিমের খোসাটা দিতে পারেন। বিশেষ করে টমেটো গাছ, যে কথাটা আমি একটু আগেই বললাম, এবং লাউ গাছ, বেগুন গাছ এবং ফুলকপি গাছ, যে কোনো গাছেই দিতে পারেন। তবে এটা বেশি উপকার হচ্ছে টমেটো গাছের জন্যেই। রান্নাঘর থেকে যে উচ্ছিষ্টগুলো বের হয়, বিশেষ করে ডিমের খোসা থেকে সবজির খোসা, চা পাতা থেকে পেঁয়াজের খোসা, সবগুলোই কিন্তু গাছের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সবকিছু দিয়েই গাছের জন্য জৈব সার তৈরি হয় এবং গাছের প্রচুর নিউট্রিশনের ঘাটতি পূরণ করে, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট। আপনারা কেউ রান্নাঘরে এই উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে স্টোর করে গাছে প্রয়োজন অনুসারে ব্যবহার করুন। তাহলে বাইরে থেকে আর কোনো রাসায়নিক সার ইউজ করার প্রয়োজন নেই, বাজার থেকে জৈব সারও কেনার প্রয়োজন নেই। রান্নাঘর থেকেই আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে ডিমের খোসা, এটা সিদ্ধ ডিমের খোসা এবং কাঁচা ডিমের খোসাও কিন্তু ব্যবহার করা যায়। ব্যবহারের নিয়ম কিন্তু একই। আপনারা ধুয়ে প্রপারলি স্টোর করবেন। যখন ব্যবহার করার সময় হবে তখন ডিমের খোসাগুলো প্রপারলি ধুয়ে, অনেকে আছে পানিতে ফুটিয়ে নেয়। আমি প্রপারলি ওয়াশ করে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে 2-3 দিন তারপরে গুঁড়ো করি। এই যে ডিমের খোসাগুলো রোদে দিয়েছি, এরকম 2 দিন পর্যন্ত এটা রোদে ছিল। এখন প্রায় শুকিয়ে ঝরঝর হয়ে গেছে। আমি এটাকে গুঁড়ো করে তারপরে গাছের গুঁড়ায় ব্যবহার করবো ইনশাআল্লাহ। শীতের পরেই কিন্তু গরমের শুরু, এবং গরমের সবজির প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে। আমার একটু দুটো করে টব ফাঁকা পড়ে আছে, ভাবলাম যে গরমের সবজির জন্য একটু করে রেডি করে নেই। এই মাটির টবটা পড়েই ছিল, এখানে আমি ঘুঁটে দিয়ে সার তৈরি করেছিলাম। যাই হোক, এই টবটার মধ্যে আমি ঢ্যাঁড়স লাগাবো গরমের সিজনে, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি করে নিচ্ছি।
একটু মাটি দিয়ে নিয়েছি টবের নিচে, তার উপরে সবজির খোসা পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, তারপর হচ্ছে আরেকটা লেয়ার পাতলা করে মাটি দিলাম। এটা হচ্ছে বাগানের সাধারণ মাটি, এর মধ্যে কোনো সার মিশ্রিত কিছু নেই। এই তো মাটির লেয়ার দেওয়ার পরে আবার এটার উপরে আরেক স্তর আমি সবজির খোসা দিব, তারপর আবার মাটির লেয়ার দিয়ে আমি এটা ঢেকে রাখবো। প্রায় 2-3 মাস পর এটা অনায়াসে আপনারা যে কোনো সবজি চারা লাগাতে পারেন আপনাদের পছন্দের মতো। আমি বিশেষ করে গরমের সিজনে ঢেঁড়সটা খুব চাষ করে থাকি, এই ঢেঁড়স লাগাবো সেই চিন্তা করেই আমি টবগুলো প্রস্তুত করছি। আপনারা এখন থেকেই গরমের সবজির প্রস্তুতি শুরু করে দিন, কারণ দেখতে দেখতেই শীত চলে যাবে, গরম শুরু হয়ে যাবে, যাতে সবজিগুলো আপনারা অনায়াসে সুন্দরভাবে ইজিলি লাগাতে পারেন আপনাদের ছাদ বাগানে। এখন থেকেই আমার মতো করে প্রস্তুতি নিতে পারেন। এই যে লিকুইডটার কথা কি আপনাদের কারো মনে আছে? আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে অবশ্যই এটা ঘুরে দেখেছেন, তাদের উদ্দেশ্যেই বলছি। এই যে লিকুইডটা, এটা আমি কিন্তু ফুলকপি আর ভার্মি কম্পোস্ট দিয়ে বানিয়েছিলাম আপনাদের সামনেই। বেশ কিছুদিন ধরে আমি এটা গাছে ইউজ করছি, কিছুদিন পর পর। এ তো প্রায় শেষ হতে চলেছে, এরপরে আমার চলবে হচ্ছে সরিষা খোলের তরল সার। এই সারটা কিন্তু গাছের জন্য খুবই উপকার, আপনারা ইজিলি বানিয়ে এটা গাছে দিতে পারেন। যেহেতু এখন ফুলকপি অ্যাভেলেবল বাজারে, ইচ্ছে করলেই আপনারা যে ফুলকপির পাতা সংগ্রহ করতে পারেন, বা আপনাদের ছাদ বাগান থেকেই ফুলকপির পাতাগুলো সংগ্রহ করে নিতে পারেন। নিয়ে কুচি কুচি করে কেটে আমার মতো করে এটা প্রায় 7 দিন পচিয়ে অনায়াসে যে কোনো গাছে আপনারা দিতে পারেন। আমার লাউ গাছটা প্রায় মরতেই বসেছিল, সেখান থেকে আমি এই লিকুইডের প্রভাবে গাছটাকে নতুনভাবে ফিরে পেয়েছি। এটাকে বলা হয় গাছের মহাপ্রাণ। আপনারা অনায়াসে বানিয়ে দিতে পারেন। কারো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওর সার্থকতা আমার এখানেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে অচিরেই চলে আসবো।